আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাবেক ও বর্তমান ২৫ সামরিক কর্মকর্তার মধ্যে ১৫ জন সেনা হেফাজতে। এখনো ওয়ারেন্টের কপি পায়নি সেনা সদর। দুদিন পিছিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর নির্ধারণ। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। কাকরাইলে জিএম কাদের পন্থী জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলছে বিএনপি। জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা, মানতে নারাজ জামায়াত। এবং উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিট প্রয়োজন, মন্তব্য আইন উপদেষ্টার। অতীতে বিচারপতিরাও ফ্যাসিবাদে জড়িত ছিলেন, দাবি শিল্প উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি সেনাবাহিনী। সেনা সদরের এক ব্রিফিংয়ে বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, পরোয়ানা জারি করা ২৫ জনের মধ্যে ১৫ জন সেনা কর্মকর্তাদের ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা ডিজিএফআই ও র্যাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ৮ অক্টোবর সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী সরকারের শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় ২ মামলা এবং জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার দায়ে এ পরোয়ানা জারি করা হয়। তাদের মধ্যে সাবেক ৯ জন, এলপিআরে ১ জন এবং কর্মরত ১৫ জন কর্মকর্তা রয়েছেন। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, ইতিমধ্যে সেনা হেফাজতে রয়েছেন ১৫ জন কর্মকর্তা। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। ৮ তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআরে, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে, এবং তাদেরকে বলা হয়েছে ৯ তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য। আমাদের যে ১৫ জন চাকরিরত আছেন, ১৫ জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। মেজর জেনারেল কবির শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। গুমের ঘটনায় সেনাবাহিনীর দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই সেনা কর্মকর্তা। আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে ১৫, ১৬, ১৭ জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস। ডিজিএফআইতে গত ২০০৯, ২০০৭, ১৪, ১৫, ২০ ওই সময় কি ঘটেছিল আর্মি কিভাবে জানবে? এন্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যে কোনো অপরাধের সুষ্ঠু বিচার চায় সেনাবাহিনী। আমরা কমিশনকে সর্বাত্মক ভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি। মানে চার্জশিট হওয়ার পরের দিনও একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ আয়োজনে ৪ গুণ বেশি সেনা সদস্য মাঠে থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 টাইমস 4 টাইমস। এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই। আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। দেশের কল্যাণে সেনাবাহিনী সব সময় কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ব্যবস্থা করে দিও।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুদিন পিছিয়ে 17 অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, ঐতিহাসিক এই মুহূর্তে আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে বিষয়টি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। রাজধানীর কাকরাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তৃতার সময় পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষ হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পাল্টা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও জল কামান থেকে পানি ছিটায় পুলিশ। পরে ব্রিফিংয়ে জাপা নেতারা অভিযোগ করেন পুলিশ তাদের সাথে দায়িত্বহীন আচরণ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। দুপুর 2টার পরে শুরু হওয়া এই সমাবেশ পুলিশ সংক্ষিপ্ত করার আহ্বান জানালে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ 6 রাউন্ড সাউন্ড গ্রেনেড, 2 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশ বলছে সমাবেশের পূর্বানুমতি ছিল না জাতীয় পার্টির। পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করে তারা রাস্তায় সমাবেশ করছিল যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। বারবার বলার পরেও যখন শুনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না, জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব শামীম পাটোয়ারি বলেন, পুলিশ আজকের ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। সরকারের আচরণে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিএনপি। রাজধানীতে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআরের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। পিআর পদ্ধতিতে জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করবে বলে আশঙ্কা জানান বক্তারা। তবে জামায়াতের দাবি, নির্বাচনের বিশৃঙ্খলা এড়াতে পিআরের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কসমস ফাউন্ডেশন এবং সংবাদ সংস্থা ইউএনবি আয়োজিত এই সেমিনারে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশেষজ্ঞরা। এতে বক্তারা পিআর পদ্ধতির নানা দিক তুলে ধরে বলেন, এর সবচেয়ে ক্ষতিকর দিক হলো সংখ্যাগরিষ্ঠতা পেলেও একটি দল সরকার গঠন করতে পারবে না। এতে করে রাষ্ট্রের সৃষ্টি হবে স্থায়ী অস্থিতিশীলতা, প্রাধান্য পাবে উগ্রবাদী দলগুলো। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টার পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। যারা পিআরের কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। কোনো মানুষ পিআর বোঝে না, যারা ভোট দেবে। আমি আমার এলাকায় জিজ্ঞেস করেছি পিআর বোঝেন, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য বলেন, বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, একমাত্র পিআর পদ্ধতিতেই সুষ্ঠু ভোট সম্ভব। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে, পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে। আগে পিআর করতে গেলে তো
তো মানুষ জানবে না যে তার প্রতিনিধি কি, কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এ জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতে বিচারপতিরাও ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার। আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। সবাই উপদেষ্টারা অভিযোগ করেন, বিগত সময়ে খোদ মানবাধিকার কমিশনের মাধ্যমে মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে। জনসমর্থিত সরকারের সময় একটা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। This law will actually be complemented by the police commission, by the women commission if we manage to get one. এ সময় আইন উপদেষ্টা বলেন, বিগত 55 বছরের দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছে দেশের জনগণ, যা থেকে এই জাতির উত্তরণের প্রয়োজন। এটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অতীতের বিচারপতিদের নিয়োগ ও তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আসিফ নজরুল। রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। অন্তর্বর্তী সরকার কার্যকর মানবাধিকার কমিশন গঠন করতে চায় বলেও জানান উপদেষ্টারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন, এমন অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন করা। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। এনসিপি ক্ষমতায় গেলেও অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজ জেলা পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপির লং মার্চ চলাকালে তেঁতুলিয়ার তেঁতুলতলায় আয়োজিত পথসভায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ জনগণ, আর ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ। আমরা যদি কোনদিন দায়িত্বে আসি, অন্য কোন রাজনৈতিক দলের কাউকে সে যদি নিরপরাধ হয়, আমরা কোনদিন তাকে হয়রানি করব না। আর কেউ যদি অপরাধী হয়, সে যদি আমার দলেরও হয়, আমরা তাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করব। আমরা এই তেঁতুলিয়া পঞ্চগড়ে কোন চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে, তাদেরকে আর বড় গলায় কথা বলতে দিব না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনিক আইন ও প্রযুক্তিগত নানা হুমকি থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে। নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব। নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের নীতিমালা 2025 দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। ফার্মগেটের ডেইলি স্টার ভবনে মতবিনিময় সভায় তারা বলেন, নির্বাচন কমিশন নীতিমালাটি বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে বিদ্যমান নীতিমালাটি সংশোধনী ইস্যুকে পরামর্শ দেন উপদেষ্টা M সাখাওয়াত হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের জন্য সম্প্রতি নতুন আচরণবিধি করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের সময় তথ্য, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে কেন্দ্রে প্রবেশ করতে হবে সাংবাদিকদের। ভোট কক্ষে একসাথে ঢুকতে পারবেন না 2 জন সাংবাদিক। সংবাদ সংক্রান্ত কাজ শেষ করতে গণমাধ্যম কর্মীরা সময় পাবেন মাত্র 10 মিনিট। ভোট কেন্দ্র থেকে সরাসরি সংবাদ প্রচারে নিষেধাজ্ঞাও রয়েছে। এসব নির্দেশনা না মানলে সাংবাদিক কার্ড বাতিলের ক্ষমতা রেখেছে কর্তৃপক্ষ। নীতিমালাটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন, নির্বাচনী নীতিমালায় ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করেছে নির্বাচন কমিশন। গত 3 নির্বাচনে যে নীতিমালা ছিল এবারে অনেকটা হুবহুই সেটি জারি করা হচ্ছে, শুধুমাত্র মোটরসাইকেলকে অনুমোদন দেওয়া হয়েছে। নারী সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে বা কোনো অকারেন্স ঘটে গেলে আসলে সেই নীতিমালার মধ্যে থাকা উচিত, সেটা কিন্তু নয়। আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না, এটা তো অ্যাবসার্ড। নির্বাচন কমিশন উপর জনগণের আস্থায় তৈরির জন্য তো গণমাধ্যমকে তার সঠিকভাবে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত। অনুষ্ঠানে উপদেষ্টা M সাখাওয়াত হোসেন বলেন, এই সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, এটা সঠিক বোঝা হলো না। কোনো সময় আছে, আপনারা বসবেন এবং আমার রিকোয়েস্ট হচ্ছে মেক ইট as transparent as possible. গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তব হবে না বলেও মত সাবেক এই নির্বাচন কমিশনারের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে নতুন সরকারকেও শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তবে রাজনৈতিক দলগুলোর রেষারেষিতে জুলাই সনদ স্বাক্ষরে বাধা এলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। এ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। কাঠামো দেওয়ার দায়িত্ব আজকে আমাদের ছিল না, তাও আমরা দায়িত্বের বাইরে গিয়ে আপনাদের কাঠামো দিয়েছি, কারণ আপনাদের তো মাননীয় স্পিকার কোনো রকম ধারণাই নাই কাঠামো কিরকম হইতে পারে। বিতর্কের মূল্যায়ন পর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী কাঠামোর সংস্কার না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকানো যাবে না। নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু অধিকাংশ দুর্বৃত্তায়ন, অধিকাংশ অপকর্ম ঘটে। রাজনৈতিক দলের কে পরিচ্ছন্ন করতে হবে। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ গণতান্ত্রিক দলগুলোর ঐক্য না হলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যে প্রতিষ্ঠানটি করেছিল, যে আওয়ামী লীগ করেছিল, তার পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে দেশ ত্যাগ করতে পারেছে, কিন্তু যারা অত্যন্ত দুর্বল আওয়ামী লীগের সমর্থক, তারা কিন্তু এই দেশে বসেই এখন মামলার শিকার হচ্ছে,
জেলখানা যাচ্ছে বা পালিয়ে থাকছে। সুতরাং দেশকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বাপের তালুকে যারা এই দেশটাকে পরিণত করেছে তাদের কিন্তু বাংলাদেশে বিচার হবার অনিবার্য। বিরোধী দল দমনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার না করতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দাবি জানান তিনি। আর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি হবে ভয়াবহ। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকম ভাবে তাদের ম্যানিফেস্টোর যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়ে যায়। বিতর্কে যৌথভাবে বিজয়ী হয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার সভাপতি নির্বাচিত হয়েছে মোহনা টেলিভিশনের সিও এবং হেড অব মার্কেটিং তসলিম চৌধুরী। আর সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদৌস নাইম পরাগ। রাজধানীর একটি হোটেলে ইমার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রধান কমিশনার শহীদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন ও ডক্টর আলামিন আগামী 2 বছরের জন্য 21 সদস্যদের কমিটি গঠন করেন। এতে সহসভাপতি পদে চ্যানেল আইয়ের জিয়াউল রহমান সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভির জাকারিয়া হোসেন জয়, যুগ্ম সাধারণের সম্পাদকের 2 পদে গ্লোবাল টিভির রফিকুল রহমান নিক্কন ও বিজয় টিভির মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক এটিএন বাংলার আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিটিভির দিন ইসলাম তপু, প্রচার প্রকাশনা সম্পাদক এনটিভির সরকার হানিফ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের লিমা আক্তার শিমু, আইন সম্পাদক এটিএন নিউজের কারিন কামাল এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল 9-এর সাইফুল আলম তপু। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসিসিপির লেল্যান্ড শহরে একটি স্কুলে হোমকামিং অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 12 জন। এরপরে পালিয়ে যায় সন্দেহভাজন বন্দুকধারী। ঘটনার পরপরই আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, গুলির ঘটনায় 18 বছর বয়সী টাইলার জ্যারড গুল্লুর নামে একটি যুবককে খোঁজা হচ্ছে। তবে ঘটনার কারণ বা সম্ভাব্য মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা। মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শান্তিতে নোবেল জয়ের পর থেকেই মারিয়া করিনা মাচাদোকে ঘিরে বিতর্ক। যে নেতা দেশের জনগণের স্বাধীনতা খোঁজেন, মার্কিন সেনা অভিযান আর দাসত্বে গাজায় নির্বিচারে গণহত্যাকে দেখেন, আত্মরক্ষা হিসেবে তিনি কিভাবে শান্তির প্রতীক হতে পারেন, এমন প্রশ্নই আসছে ঘুরে ফিরে। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্পকে পেছনে ফেলে পুরস্কার জিতলেও প্রশ্ন উঠছে, এটি কি তার নৈতিক লড়াইয়ের স্বীকৃতি, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যবাদী নীতির প্রতি আনুগত্যের পুরস্কার? জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ট্রাম্পকে পেছনে ফেলে মারিয়া করিনা মাচাদোর শান্তিতে নোবেল জয় আলোচনার চেয়ে বেশি জন্ম দিয়েছে বিতর্ক। নোবেল জয়ের পরেই এই পুরস্কারের জন্য নিজের চেয়ে ট্রাম্পকে বেশি যোগ্য দাবি করে মাচাদোর দেয়া বক্তব্যে হচ্ছে সমালোচনা। Person who actually got the Nobel Prize called me and said, I'm accepting this in honor of you because you really deserved it. মারিয়ার অতীত অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তিনি বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, যার অবস্থান গাজার নিরস্ত্র নিরীহ মানুষের পাশে নয়, বরং ইসরায়েলের বোমা বর্ষণকে প্রতিরক্ষা হিসেবেই মনে করেন তিনি। We believe that we are in front of an imminent attack by the United States. বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার মসনদে বসতে মারিয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে আধিপত্যবাদ মার্কিনীদের ঘনিষ্ঠ করে তুলেছে। বর্তমান প্রেসিডেন্ট মাদুরোকে
ক্ষমতাচ্যুত করতে দেশটির উপকূলে আমেরিকার সামরিক অভিযান সময়ের দাবি বলে জনগণের কাছে প্রচারণা চালাচ্ছেন এই নারী। যে দেশ ভেনেজুয়েলার উপর টানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে, সে দেশের প্রেসিডেন্টকেই নোবেল উৎসর্গ করা তার যুক্তরাষ্ট্র প্রীতির নির্লজ্জ উপস্থাপন। নির্যাতিতদের পাশে নয়, বরং প্রভাব বিস্তারের রাজনীতি আড়াল করতে মারিয়া মাচাদোর এই নোবেল জয় ঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা বোদ্ধাদের। নিজের নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বে এখন পর্যন্ত শান্তিতে নোবেল জয় নিয়ে এত বিতর্ক হয়েছে কিনা তা গবেষণার বিষয়। তবে আগ্রাসনবাদী আমেরিকা ইসরায়েল সমর্থক এই নারী আদৌ কি শান্তির বার্তাবাহক, নাকি বিশ্বজুড়ে আধিপত্য আগ্রাসন ছড়িয়ে দিতে হোয়াইট হাউসের নতুন কোনো অস্ত্র, সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হিসেবে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি একথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে আপাতত সবচেয়ে বড় তারকা ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। বহু কাঠখড় পুড়িয়ে তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলে গোল করেছেন একটি। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে লাল সবুজের দল। হামজাকেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে পেতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরো অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। খেলার শেষ মিনিটে গোল হজম করে ম্যাচটিতে পরাজিত হয় হ্যাভিয়ার কাবরেরার দল। মাঠ ভর্তি দর্শক সমর্থকদের চাপ নিতে পারেনি তারা, তাই চাপ কমাতে একজন মনোবিদ নিয়োগেরও কথা জানান আমিনুল। তবে হংকং ব্যর্থতায় কোচের পদত্যাগ বিষয়ে এখনই তেমন কিছু বলতে চাননি তিনি। আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। এর আগে জাতীয় প্রেস ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি আমিনুল হক। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর আর্মি গলফ ক্লাবে শেষ হলো ৮ম আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ ওভারঅল চ্যাম্পিয়ন, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর রশিদুল হক ভেটারান উইনার, বশির আহমেদ সিনিয়র উইনার, সালমা জেসমিন সিদ্দিকী লেডিস উইনার এবং মাস্টার আরফান হাসান জুনিয়র উইনার হয়েছেন। রাজধানী আর্মি গলফ ক্লাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মনোয়ার হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 5টি ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্নামেন্টে 758 জন অ্যামেচার গলফার অংশ নেন। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাবেক ও বর্তমান 25 সামরিক কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে, এখনও ওয়ারেন্টের কপি পায়নি সেনা সদর। দুদিন পিছিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 17 অক্টোবর নির্ধারণ। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। কাকরাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলছে বিএনপি। জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা, মানতে নারাজ জামায়াত। এবং উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিট প্রয়োজন, মন্তব্য আইন উপদেষ্টার। অতীতে বিচারপতিরাও ফ্যাসিবাদে জড়িত ছিলেন, দাবি শিল্প উপদেষ্টার।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।